মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাস যেন আবারও ফিরে আসছে। পবিত্র নগরী মক্কা থেকে ঐতিহাসিক ইস্তাম্বুল শহর পর্যন্ত পুনরায় রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৯ জুন সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই রেলপথটি মাত্র ১০০ বছর আগেও চালু ছিল, যার নাম ছিল হেজাজ রেলওয়ে। হেজাজ রেলপথ তুরস্কের ইস্তাম্বুল থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক হয়ে সৌদি আরবের পবিত্র নগরী মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তীকালে মক্কার সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনাও ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে তা আর হতে পারেনি। বস্তুত প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন, মধ্যপ্রাচ্য জুড়ে ব্রিটিশ ও ফরাসি শাসনের বিস্তার, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক উপস্থিতি, এসব কিছুই মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। ভৌগোলিকভাবেও বহু রাষ্ট্রের উদ্ভব মুসলিম দেশগুলোর মধ্যে সীমানার প্রাচীর তৈরি করে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বহু ভাষাভাষীর দেশ একত্রে সংঘবদ্ধ হতে পারলেও মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো সেভাবে জোটবদ্ধ হতে পারেনি। তবে আসার কথা হলো অনেক দেরিতে হলেও ইউরোপীয় দেশগুলোর মতো একটি সংঘবদ্ধ মুসলিম জোটের আবির্ভাবের সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরব এবং তুরস্কের মধ্যে রেলপথ চালুর উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তৎকালীন হেজাজ রেলওয়ে অটোম্যান তথা ওসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ১৯০০ সালে নির্মাণের উদ্যোগ নেন। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হেজাজ অঞ্চলের নাম অনুসারে এই রেলপথের নামকরণ করা হয়। আর এই হেজাজ অঞ্চলেই ইসলামের পবিত্রতম নগরী মক্কা ও মদিনা অবস্থিত। সুলতান আব্দুল হামিদ ১৯০০ থেকে ১৯০৮ সালের মধ্যে অত্যন্ত দ্রুতগতিতে এই রেলপথ নির্মাণ করেন। এর দৈর্ঘ্য ছিল প্রায় ১৭৫০ কিলোমিটার। মুসলিমদের অনুদানের অর্থে এটি নির্মিত হয়। সে সময় এতে বিপুল সংখ্যক মুসলিম স্বেচ্ছায় অকাতরে অর্থদান করেন। ওই হেজাজ রেলপথটি দামেস্ক থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল এবং তা ইস্তাম্বুলের সঙ্গে সংযুক্ত ছিল। পাশাপাশি এই রেলপথের বিভিন্ন শাখা ও সংযোগ পথ তৎকালীন অটোম্যান ভূখণ্ডের অন্যান্য অঞ্চলের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছিল। এছাড়া এর একটি শাখা ফিলিস্তিনের হাইফা বন্দর পর্যন্ত পৌঁছেছিল। বন্দরটি বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। মূলত মক্কায় হজ যাত্রা সহজ করার উদ্দেশ্যে হেজাজ রেলপথটি নির্মাণ করা হয়েছিল। একই সঙ্গে এটি সামরিক ও প্রশাসনিক কৌশলগত উদ্দেশ্যও পূরণ করত। এর মাধ্যমে অটোম্যান সাম্রাজ্য দূরবর্তী প্রদেশগুলোর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পেরেছিল। বস্তুত তৎকালীন হেজাজ রেলওয়ে ছিল বিংশ শতাব্দীর শুরুতে অটোম্যান সাম্রাজ্যের অন্যতম প্রধান অবকাঠামো প্রকল্প। সে সময় এই প্রকল্প বাস্তবায়নের তীব্র বিরোধিতা করে ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশ প্রচারযন্ত্র রেলপথটির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করে। তারা এর অর্থায়নকে অবাস্তব বলে প্রচার চালায়। পাশাপাশি সংগৃহীত অর্থের অপব্যবহারের অভিযোগ তুলে অপপ্রচারও করে। হেজাজ প্রকল্প নিয়ে ব্রিটিশদের এই বিরোধিতার কারণ ছিল তারা হেজাজ অঞ্চলে এত বড় একটি সংযোগ প্রকল্পকে তাদের সাম্রাজ্যবাদী স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক গণ্য করেছিল। একই কারণে ফ্রান্সও এই প্রকল্পের বিরোধিতা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সংঘাতগুলোতে রেলপথটির বড় অংশ ধ্বংস কিংবা বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এর কিছু অংশ এখনো অক্ষত রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পক্ষ এই রেলপথ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল, আর এখন সেই উদ্যোগ বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। পুনরুজ্জীবিত এই রেলপথ তুরস্ক, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবকে সংযুক্ত করবে। এই বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরাল ওগলু ৯ জুন সৌদি আরব সফর করেন। সেখানে সৌদি পরিবহন মন্ত্রীর সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বস্তুত গত বছর থেকেই তুরস্ক ঐতিহাসিক এই হেজাজ রেলপথ পুনরুদ্ধারে সক্রিয় হয়ে ওঠে। অতঃপর গত এপ্রিল মাসে তুরস্ক, সিরিয়া ও জর্ডানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে একে এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
রিয়াদে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তুর্কি পরিবহন মন্ত্রী আব্দুল কাদির বলেন, আমাদের অঞ্চল বর্তমানে যে সংবেদনশীল সময় অতিক্রম করছে তাতে বাণিজ্য ও পণ্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিরবচ্ছিন্ন কার্যক্রম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সময়ে পরিবহন খাতের সামনে থাকা বাধাগুলো দূর করা একটি কৌশলগত আবশ্যকতা। আঙ্কারা সিরিয়া, জর্ডান এবং ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত পরিবহন রুটগুলো সক্রিয় করতে চায়। বস্তুত এই হেজাজ রেলপথকে ওমান এবং ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী, ওমান সাগর, এডেন উপসাগর, বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর, সুয়েজ খাল এবং পূর্ব ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর বর্তমান যে দীর্ঘ সমুদ্র পথ রয়েছে তার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কেননা এই রেলপথের মাধ্যমে ইউরোপীয় অঞ্চলের দেশগুলো থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে ইউরোপে পৌঁছানোর একটি স্বল্প দূরত্বের বিকল্প পথ প্রতিষ্ঠিত হবে। আর এমন পরিস্থিতিতে তুরস্ক উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যকার একটি ট্রানজিট কেন্দ্র হয়ে উঠবে। এতে তুরস্ক একটি রেলভিত্তিক লজিস্টিক্স ঘাঁটিতে পরিণত হবে। একই সঙ্গে এই রেলপথ জ্বালানি ও বাণিজ্য করিডোরের মিলনস্থল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুরস্ক ও সৌদি আরবের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্য হল আঞ্চলিক সংযোগ জোরদার করা, পরিবহন ব্যবস্থাগুলোকে একীভূত করা এবং সীমান্ত অতিক্রমকারী পরিবহন ব্যবস্থা সহজ করার জন্য একটি বিস্তৃত কাঠামো প্রতিষ্ঠা করা। এর আওতায় সড়ক, রেল, সমুদ্র ও আকাশপথ সহ সব ধরনের পরিবহন ব্যবস্থাই সহযোগিতার কথা বলা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্ট্যান্ডার্ডের সামঞ্জস্য, ডিজিটালাইজেশন, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং পরিবহন করিডোর সমন্বয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এসব বাণিজ্যিক কর্মকাণ্ডের পাশাপাশি এই রেলপথ মুসলিম হজ যাত্রায় অংশগ্রহণকারী মানুষের যাতায়াতেও ব্যবহৃত হতে পারবে। পর্যটন পিপাসু মানুষেরাও এই পথ ব্যবহার করতে পারবে। তুরস্ক এবং সৌদি আরব আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সিরিয়া ও জর্ডানকে যুক্ত করে এই রেলপথ চালু করতে চায়। এক্ষেত্রে কয়েক বছর আগে থেকেই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দেশের অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে রেল সংযোগ রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই সৌদি আরব থেকে জর্ডান সীমান্ত পর্যন্ত রেল অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়েছে। অন্যদিকে তুরস্কের অংশে সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব তুরস্কের ইসলামহিয়ে থেকে কিলিস এবং গাজিয়ান্তেপ পর্যন্ত রেল সংযোগও সম্পন্ন হয়েছে। ফলে এখন শুধু বাকি রয়ে গেছে সিরিয়া ও জর্ডানের মধ্যবর্তী প্রায় 400 কিলোমিটারের অংশ। এই অংশ নির্মিত হলেই হেজাজ রেলওয়ে প্রকল্প চালুর পথ অনেকটাই সুগম হবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘ গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত সিরিয়ার আর্থিক ও অবকাঠামোগত দুর্বলতা। তবুও তুরস্ক বর্তমানে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করছে। তুরস্ক এই রেল প্রকল্পের জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়নের কথাও জানিয়েছে। এর আওতায় তুরস্ক তার সীমান্ত থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত রেলপথ পুনর্নির্মাণে প্রায় $100 মিলিয়ন ব্যয় করবে। উল্লেখ্য যে সৌদি আরব ভিত্তিক হেজাজ রেলওয়ে প্রকল্পের পাশাপাশি তুরস্ক আরও 2টি বৃহৎ যোগাযোগ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর একটি হলো ইরাক ভিত্তিক ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট। এটিকে টার্কি মিডল ইস্ট গালফ ট্রেড করিডোর নামেও উল্লেখ করা হয়। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 1200 কিলোমিটার। এটি দক্ষিণ ইরাকের বসরা অঞ্চল থেকে শুরু হয়ে উত্তর ইরাক দিয়ে তুরস্কের সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে। এর মাঝপথে কোনো তৃতীয় দেশের সীমান্ত নেই, অর্থাৎ এটি ইরাক থেকে সরাসরি তুরস্কের সঙ্গে যুক্ত হবে। অন্য প্রকল্পটি হলো ককেসাস অঞ্চলের জাঙ্গেজুর করিডোর। এই জাঙ্গেজুর করিডোরের মাধ্যমে আজারবাইজানের মূল ভূখণ্ড আর্মেনিয়ার মধ্য দিয়ে তার বিচ্ছিন্ন নাকচিভান অঞ্চলের সঙ্গে যুক্ত হবে। এরপর নাকচিভান থেকে সরাসরি তুরস্কের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। এই জাঙ্গেজুর করিডোরটি মূলত বৃহত্তর মিডল করিডোরের সম্প্রসারিত অংশ। এই মিডল করিডোর চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়া হয়ে ককেশাস অতিক্রম করে তুরস্ক পর্যন্ত বিস্তৃত বাণিজ্য রুটের সঙ্গে যুক্ত। সুতরাং
হেজাজ রেলওয়ে, ইরাক ভিত্তিক ডেভেলপমেন্ট রোড এবং জাঙ্গেজুর করিডোর, এই তিনটি বৃহৎ যোগাযোগ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হলে তুরস্ক দ্রুতই মধ্য এশিয়া, ককেশাস, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ট্রানজিট ও লজিস্টিক্স কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক যুগে যোগাযোগ করিডোর শুধু পণ্য ও জ্বালানি পরিবহনের জন্য নয়, তথ্য প্রবাহের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে এশিয়া ও ইউরোপের মধ্যে বিপুল পরিমাণ তথ্য লোহিত সাগরের তলদেশে স্থাপিত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আদান প্রদান করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা সংকট এই ব্যবস্থার একটি বড় দুর্বলতা সামনে নিয়ে এসেছে। যুদ্ধ বিগ্রহের কারণে সমুদ্রতলের কেবল নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই বাস্তবতাই উপসাগরীয় অঞ্চল থেকে তুরস্ক পর্যন্ত হেজাজ রেলওয়ে প্রকল্পের সমান্তরালে একটি স্থলভিত্তিক ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও করা হচ্ছে। ফলে ভবিষ্যতে হেজাজ রেলওয়ে শুধু পণ্য ও মানুষের চলাচলের পথই হবে না, বরং এশিয়া ও ইউরোপের মধ্যে তথ্য প্রবাহেরও একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হবে। এদিকে 2023 সালে নয়াদিল্লির G20 শীর্ষ সম্মেলনে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা আইম্যাক করিডোর নামে পরিচিত একটি পরিকল্পনা ঘোষণা করা হয়। এতে ভারত, উপসাগরীয় দেশসমূহ, ইসরায়েল এবং ইউরোপকে সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এটিকে ঘিরে ব্যাপক প্রচারণা শুরু হয়। ভারত ও ইসরায়েল এটিকে ঘিরে বিরাট স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু বাস্তবে এটির এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এই আইমেক প্রকল্পের সবচেয়ে বড় বাধা ছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া। সেই সম্পর্ক উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু 2023 সালের পর মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রক্রিয়া কার্যত থেমে যায়। ফলে আইমেক এখনও কাগজ কলমের পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে তুরস্ক এবং সৌদি আরব ইতিমধ্যে হেজাজ রেলওয়ে প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি ইরাক ভিত্তিক ডেভেলপমেন্ট রোড প্রকল্প এবং আজারবাইজান ভিত্তিক জাঙ্গেজুর করিডোর বাস্তবায়নের দিকেও অগ্রসর হচ্ছে। ফলে অনেক বিশ্লেষকের মতে এশিয়া ও ইউরোপের ভবিষ্যৎ বাণিজ্য, জ্বালানি ও তথ্য প্রবাহের ক্ষেত্রে তুরস্ক কেন্দ্রিক এই করিডোরগুলো আইমেকের তুলনায় বেশি বাস্তবসম্মত এবং কার্যকর বিকল্প হিসাবে সামনে উঠে এসেছে। আর তুরস্ক কেন্দ্রিক প্রকল্পগুলোর বর্তমান গতিপথ অব্যাহত থাকলে আইমেক বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়বে।